নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সত্যজিৎ রায়ের একটা সুন্দর ছোট গল্প, ধাপ্পা। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম ধাপ্পা। চার্লস ওয়েকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক আপনার ক ভলিউম ছিল? সমরেশ ব্রহ্ম ইন্টারন্যাশনাল ম্যাজিক সার্কেলের চিঠির উত্তরে সইটা করে মুখ তুলে চাইল মহিমের দিকে। তার বন্ধু অধ্যাপক রনেন সেনগুপ্তর ছেলে মহিম সবে লাইব্রেরিয়ানশিপ পাশ করেছে। সে নিজেই আগ্রহ করে তার সমরেশ কাকার 2500 অগোছালো বইগুলোকে বিষয় অনুযায়ী ভাগ করে গুছিয়ে সেলফে রেখে তাদের একটা তালিকা করে দেওয়ার ভার নিয়েছে। কেন 2 ভলিউম? বলল সমরেশ। মাত্র একটাই পাচ্ছি, সেকেন্ডটা? সে কি, ভালো করে দেখেছ? হ্যাঁ। আশ্চর্য, সেটটা তো কানা হয়ে গেল। ও বই যে আর পয়সা দিলেও পাওয়া যাবে না। সমরেশ ব্রহ্ম বইয়ের নেশা সেই কলেজ থেকেই। 25 বছর আগের কথা। ইতিহাসের ছাত্র ছিল সে। তবে তার পায়েরও অনেক বিষয়ের বইয়ের প্রতি ছিল তার আকর্ষণ, যেমন ভ্রমণ কাহিনী, শিকার কাহিনী, প্রত্নতত্ত্ব, অ্যানাটমি। আর ছিল ম্যাজিক। ম্যাজিক ছিল সমরেশের প্রথম হবি। তারপর ক্রমে সেটা নেশায় দাঁড়ায়। বাপ ছিলেন কলকাতার নামকরা ব্যারিস্টার আদিনাথ ব্রহ্ম। ছেলেও বিলেতে গিয়ে ব্যারিস্টারি পাশ করে আসে, এরম একটা ইচ্ছে ছিল বাপের। এবং সেই ইচ্ছে অনুযায়ী সমরেশ গিয়েও ছিল বিলেতে। কিন্তু কেমব্রিজ ট্রিনিটি কলেজে 3 মাস পড়ার পর জাদুকর মার্কাস সিলভারস্টোনের সঙ্গে আলাপ হয়ে পড়াশুনো শিখে উঠল। সমরেশ তার বাপকে জানালো সে ব্যারিস্টারি পড়বে না, তার শখ চেপেছে ম্যাজিশিয়ান হওয়ার। অনুরোধটা যাতে আরও জোরদার হয় সেই উদ্দেশ্যে নিজের চিঠির সঙ্গে সিলভারস্টোনের একটা চিঠিও সে পুড়ে দিল খামের মধ্যে। সিলভারস্টোন লিখেছে আদিনাথ ব্রহ্মকে, তোমার ছেলের বন্ধু হিসেবেই তোমাকে বলছি, সমরেশ ইজ ওয়ান্ডারফুলি ক্লেভার উইথ হিজ হ্যান্ডস। ঐন্দ্রজালিক হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। এক্ষেত্রে যে কোনো সাধারণ বাপি হয় মর্মাহত হতেন, না হয় মারমুখো হতেন। কিন্তু আদিনাথ ছিলেন সাধারণের বাইরে। তিনি ছেলেকে লিখলেন, তোর স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করতে চাই না। তোর মধ্যে যদি বিশেষ কোনো ক্ষমতা থেকে থাকে তাহলে সেটা স্ফুরণ হোক, সেটাই আমার কাম্য। লন্ডনে যদি ম্যাজিক শেখার সুযোগ থেকে থাকে তাহলে তার জন্য কি খরচ পড়বে সেটা আমাকে জানাতে দ্বিধা করিস না, আমি টাকা পাঠিয়ে দেব। সমরেশ কিন্তু আর লন্ডনে থাকিনি। সে 2 মাসের মধ্যেই দেশে ফেরত চলে আসে এবং বাড়িতেই ম্যাজিক অভ্যেস শুরু করে দেয়। তখন তার বয়স 22। 25 বছর বয়সে সে প্রথম মঞ্চে ম্যাজিক দেখায়। সেটা অবশ্য তার একক প্রদর্শনী, শুধু হাত সাফাইয়ের খেলা। তা সত্ত্বেও এই তরুণ জাদুকরের আশ্চর্য দক্ষতার প্রচুর তারিফ করে দৈনিক কাগজের সমালোচকেরা। 32 বছর বয়সে 7 জন সহকর্মী ও স্টেজ ইলিউশনের যাবতীয় সরঞ্জাম নিয়ে মঞ্চে আত্মপ্রকাশ করেন বার্মা দ্য গ্রেট। শোয়ের শেষে দর্শকদের তুমুল করধ্বনিতে হলের প্রথম সারিতে বসা আদিনাথ ব্রহ্মের বুক গর্বে 10 হাত হয়। 1974-এ আদিনাথের মৃত্যু হয়। বাপের একমাত্র সন্তান হিসেবে সমরেশ তার সম্পত্তির মালিকানা পায়। কিন্তু ততদিনে তার নিজের রোজগারও কিছু কম নয়। ভারতের বিভিন্ন শহর থেকে ডাক তো আসেই, সেই সঙ্গে বিদেশ থেকেও আহ্বান আসা শুরু হয়ে গেছে। আইটেমগুলোর উৎকর্ষ ছাড়াও
সমরেশের শোয়ের দুটো বিশেষত্ব দেশ বিদেশের দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। জাদুকরের বুকুনিটা তার ম্যাজিকের একটা অঙ্গ বলেই এতদিনে লোকে মেনে নিয়েছে। সমরেশ প্রথম দেখালো যে একটাও কথা না বলেও জাদু হয়। 2.5 ঘন্টার শোয়ের মধ্যে একটিবারের জন্যও সে মুখ খোলে না। তার বদলে কানে শোনার জন্য যেটা ব্যবহার করে সেটা হচ্ছে সমরেশের দ্বিতীয় বিশেষত্ব। সেতার, শরৎ, বাঁশি ও তবলার একটা চমৎকার অর্কেস্ট্রার খাঁটি রাগ সঙ্গীত সমরেশ ব্যবহার করে তার জাদুর সঙ্গে। সব দেশের দর্শকদের কাছেই এটা একদম নতুন জিনিস। বিশেষ বিশেষ জাদুর সঙ্গে বিশেষ বিশেষ রাগ যেভাবে খাপ খেয়ে যায় সেটা দর্শকদের চিত্ত জয় না করে পারে না। আজ 41 বছর বয়সে সমরেশের খ্যাতি বিশ্বজোড়া। তার ম্যাজিকের উন্নতির সঙ্গে তাল রেখে তার জনপ্রিয়তাও বেড়ে চলেছে উত্তরোত্তর। কলকাতায় তার ম্যাজিকের ঘোষণার সঙ্গে সঙ্গে 7 দিনের মধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। শোয়ের শেষে আনন্দ ও বিস্ময়ে বিভোর অবস্থায় ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষের দল বেরিয়ে আসে হল থেকে। সমরেশও জানে যে একসঙ্গে 1000-2000 লোককে সুকৌশলে ধাপ্পা দেওয়ার আর্ট আজ তার হাতের মুঠোয়। আমেরিকানরা তার তুলনা করে থার্স্টন ও হুডিনির সঙ্গে, ব্রিটিশরা তুলনা করে ম্যাস্কেলাইনের সঙ্গে, ফরাসিরা রোবেয়ার উদ আর হংকংয়ের চীনেরা চিং লি ফুয়ের সঙ্গে। তবে সমরেশের আকাঙ্ক্ষার এখানেই শেষ নয়। তার দৃষ্টি এখনো সামনের দিকে। আরও নতুন নতুন জাদুর উদ্ভব করবে সে। দর্শকদের আরও চমক দেবে, মুগ্ধ করবে, বিস্মিত করবে। আর তাই তার বই কেনা আর বই পড়া শেষ হয়নি। ম্যাজিকের বই তো বটেই, তার সঙ্গে আছে উইচক্রাফট, ভোডাইজম ইত্যাদি আদিম ম্যাজিক, আর হিপনোটিজম, ক্লেয়ারভয়েন্স, ভেন্ট্রিলোকুইজম ইত্যাদি সংক্রান্ত বই। শুধু এই সব বইতেই তার 3খানা বড় সুটকেস ভরে রয়েছে। বাইরে থেকে অর্ডার আছে আরও 15 সদ্য প্রকাশিত বইয়ে। অনেকটা সময় বাইরে থাকতে হয় বলে বইগুলো আগোছালোভাবে পড়েছিল, তাই বন্ধুপত্রের প্রস্তাবে সমরেশ আপত্তি করেনি। মহিমের কাজ শেষ হতে আরও 3-4 লাগবে। এককালে বন্ধুবান্ধবদের বই ধার দিয়েছে সমরেশ, যদিও খুশি মনে দেয়নি কখনো। কেউ কিছু চাইলে না বলাটা ছিল সমরেশের ধাতের বাইরে। এটা যে একটা চরিত্রের দুর্বলতা সেটাও সে নিজে বুঝত, কিন্তু বুঝেও কারোর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেনি কখনো। ধার দেওয়া বইয়ের হিসেব রাখবার জন্য একটি খাতা করেছিল সমরেশ। যে বই নিচ্ছে সে নিজেই তার নাম, বইয়ের নাম আর ধার দেওয়ার তারিখ সে খাতায় লিখে রাখত। বই ফেরত এলে সমরেশ এই নাম তারিখের ওপর কলম চালিয়ে পাশে একটা সই করে রাখত। কাজে সফলতার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও দৃঢ় হয়, আত্মপ্রত্যয় বাড়ে। সেই কারণেই বছর 10 হলো সমরেশ বই ধার দেওয়া একবারে বন্ধ করে দিয়েছে। মাফ করো ভাই, ওই একটি অনুরোধ রাখতে পারবো না। এই কথাটা বলা হঠাৎ তার পক্ষে বেশ সহজ হয়ে গিয়েছিল। আজকাল ব্যাপারটা সকলেই জানে, তাই অনুরোধটা আর কেউ করেও না। কিন্তু তা সত্ত্বেও ওই একটা বই বেপাত্তা হয় কি করে? ওই খাতাটা একবার দেখলে হতো নাকি? কিন্তু ম্যাজিকের বই নেবার মতন লোক, ঠিক তো, তেমন লোকও তো ছিল। সমরেশের মনে পড়েছে, মহিম পাশেই দাঁড়িয়ে। সমরেশ তার দিকে ফিরল। শোনো মহিম, আমার ইতিহাসের বইয়ের সেলফের ডান দিকে একটা ছোট্ট রাইটিং টেবিল আছে, দেখেছ তো? তার দেরাজে দেখবে নীল রঙের নোটবুক আছে। এককালে বই ধার দিয়েছি লোককে, যে নিত সে ওই নোটবুকে লিখে রাখত। একবার ওটাতে দেখো তো হিস্ট্রি অফ ম্যাজিক কেউ ধার নিয়েছিল কিনা। মহিম 1 মিনিটের মধ্যেই খাতাটা নিয়ে এলো, তার মুখে হাসি। পাওয়া গেছে, বলল মহিম। লাস্ট এন্ট্রি, নামটা কাটাই হয়নি। সুশীল তালুকদার কি?
হ্যাঁ, ঠিক ধরেছি, দেখি খাতাটা। যাক, অন্তত হদিশ পাওয়া গেছে। চার্লস ওয়াকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক ভলিউম 1 ধার নিয়েছিল সুশীল তালুকদার 10/10/72 অর্থাৎ আজ থেকে ঠিক 10 বছর আগে। ফেরত দেয়নি। হস্তাক্ষর সুশীলের, তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু সুশীল তো এসছিল দিন 5 আগে, বিকেলের দিকে। তার সঙ্গে দেখা করার ইচ্ছে জানিয়ে স্লিপ পাঠিয়েছিল মহিমের হাতেই। অসুস্থতার অজুহাতে সমরেশ দেখা করেনি। সাক্ষাতের কারণ তো জানাই আছে, হয় শোয়ের টিকিটের জন্য হাতে পায়ে ধরা, না হয় কোনো ফাংশানে যাওয়ার জন্য পিড়াপিড়ি। এককালে প্যান্ডেলে ম্যাজিক দেখিয়েছে বই কি সমরেশ, কিন্তু এখন যে সমরেশ আর সেই সমরেশ নেই, সে কথাটা অনেকেই ভুলে যায়। আর টিকিটের জন্য আবদার, এই জিনিসটা তো বাঙালির মজ্জাগত। ফুটবলের টিকিট, ক্রিকেটের টিকিট, থিয়েটারের টিকিট, গান বাজনার টিকিট, ম্যাজিকের টিকিট, এর আর শেষ নেই। লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ভাবলেই লোকের জ্বর আসে। যদি আসল লোকের কাছ থেকে চাইলেই পাওয়া যাবে, তাহলে আর মিথ্যে হ্যাঙ্গামা কেন? যত সব কুঁড়ের দল। অথচ না দিলে বলবে ব্রামাদা গ্রেটের ভারী দিমাগ হয়েছে। নহিলে পুরনো আলাপিদের এইভাবে নিরাশ করে? এ ভদ্রলোক তো এসছিলেন সেদিন, বলল মহিম। হ্যাঁ, নিঘাত করে ফেমার চাইতে। সঙ্গে করে বইটা নিয়ে এলেই হতো, কিন্তু তা করবে না। তখনকার দিনে 250 টাকা দাম ছিল সেটটার, বহুদিন আউট অফ প্রিন্ট। আজকের দিনে ছাপলে নতুন দাম হবে 1000 টাকা। সমরেশ কথা থামিয়ে ভ্রু কুঞ্চিত করল, তারপর বলল, কিরকম দেখলে ভদ্রলোককে? আমার সঙ্গে কলেজে পড়তো, বহুকাল দেখা নেই। রোগা, আধপাকা চুল, ঘন ভুরু আর চোখ দুটো তীক্ষ্ণ। আমি বললাম, আপনি এ সময় দেখা করেন না, তাও জোর করে আমাকে দিয়ে স্লিপ পাঠালেন। বললেন ওনার নাম শুনলে আপনি নাকি দেখা করতে পারেন। সুশীল তালুকদারকে ম্যাজিকের বইটা ধার দেওয়ার স্মৃতি সমরেশের মন থেকে একবারেই মুছে গেছে। কি মূর্খই না ছিল সেই 10 বছর আগে। নইলে এমন বই কেউ কাউকে ধার দেয়? তখনও পর্যন্ত সুশীলের ম্যাজিক সম্বন্ধে বেশ আগ্রহ ছিল, সেটা সমরেশের মনে আছে। হাত সাফাইটা বেশ ভালোই পারত, তবে ধৈর্য বা অধ্যবসায় কোনোটাই ছিল না। তাছাড়া অবশ্য সমরেশের মতন ধনী বাপও ছিল না, তাই ম্যাজিকটাকে পেশা হিসেবে নেবার প্রশ্ন সুশীলের ক্ষেত্রে হয়ে ওঠেনি। সেই লোকের কাছে আজ 10 বছর থেকে পড়ে রয়েছে সমরেশের সংগ্রহের সবচেয়ে মূল্যবান বই দুটির একটি। ভরসাই যে জানা যখন গেছে, তখন ফেরত পাওয়ার একটা উপায় হবে নিশ্চয়ই। সেদিন সন্ধেবেলা কলা মন্দিরে শো ছিল। রাত 10টা নাগাদ বাড়ি ফিরে সমরেশের আবার মনে পড়ল বইয়ের কথাটা। 12 বছর আগে প্রথম দিনে বই দুটো কিনে সুশীলকে দেখিয়েছিল, সেটাও মনে পড়ল। সুশীলের মন্তব্যটাও মনে পড়ল, জাদুবিদ্যায় ইতিহাসে তোমার নামটাও লেখা থাকবে সমরেশ। সুশীলের অবস্থা তেমন সচ্ছল নয়, সেটা সমরেশ জানে। সে বিয়ে করেছিল বেশ অল্প বয়সে, দুটো মেয়েও হয়েছিল। একটির অন্নপ্রাশনে সমরেশ নেমন্তন্নও খেয়েছিল। ইতিমধ্যে আরও সন্তান হয়ে থাকতে পারে। এমন মানুষকে টাকার টানাটানি হওয়া কোনো আশ্চর্য ব্যাপার নয়। সে যদি বইটা বিক্রি করে দিয়ে থাকে, মহামূল্য সেটটা পঙ্গু হয়ে যেতে পারে মনে করে সমরেশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পন্থা একটাই, সে নিজে বইটা ফেরত নিয়ে আসেনি। তখন তাকে চিঠি লিখে সেটার কথাটা মনে করিয়ে দিতে হবে। সমরেশ লিখল, প্রিয় সুশীল, সেদিন তুমি এলে, অথচ অসুস্থতার জন্য তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। আশা করি কিছু মনে করনি। আমার একটা বই, ওয়াকম্যানের হিস্ট্রি অফ ম্যাজিক, প্রথম খণ্ড, 10/10/72
আমার কাছ থেকে তুমি পড়তে নিয়েছিলে। একথা আমার নোটবুকে তোমার নিজের হস্তাক্ষর বলছে। ওটা আমার সংগ্রহের একটা সেরা বই এবং আধুনা দুষ্প্রাপ্য। পত্রপাঠ সেটা যদি ফেরত দিতে পারো তো আশ্বস্ত হই। সকালের দিকে এলে চা যোগে কিঞ্চিত আড্ডাও হতে পারে। শুভেচ্ছা নিও, সমরেশ। চিঠিটা লিখায় বার দুয়েক পড়ে দেখল সমরেশ। ফেরত দেওয়ার ব্যাপারটা বেশ জোর দিয়েই বলা হয়েছে, তবে রূঢ়ভাবে নয়। এটাই দরকার। খামের ওপর ঠিকানা লিখে টিকিট লাগিয়ে সমরেশ ড্রাইভার রঘুনাথের হাতে চিঠিটা দিয়ে বলল তৎক্ষণাৎ ডাকে ফেলে আসার জন্য। কলকাতার ডাক বিভাগ যে সবসময় খুব তৎপরতার সঙ্গে কাজ করে তা নয়, তবে তাদের গাফিলতির জন্য 4 দিন সময় দিয়েও যখন সুশীল তালুকদার দেখা দিল না, তখন সমরেশ রীতিমতো বিরক্ত বোধ করল। এখন করা কি? নিজে গিয়ে সরাসরি বইটা ডিমান্ড করাটা কি একটু বিসদৃশ্য মনে হবে? তাহলেও যদি ধরে নেওয়া যায় যে চিঠি সুশীলের হাতে পৌঁছয়নি, ডাকে খোয়া গেছে, এছাড়া আর গতি কি? বুকশেলফের দিকে চোখ পড়লেই দ্বিতীয় খণ্ডের পাশে প্রথম খণ্ডের অভাবে সমরেশের মনটা হু হু করে ওঠে। বইয়ের নেশা এমনই একটা জিনিস, ওটা উদ্ধার না করা পর্যন্ত শান্তি নেই। 7-3 মাধব লেনে থাকে সুশীল তালুকদার। রবিবার সকালে গেলে তাকে বাড়িতে পাবার সম্ভাবনাটাই বেশি, তাই সেটাই করল সমরেশ। 9টার সময় সুশীলের কলিং বেলে তার হাত পড়ল। মাধব লেনে এই সময় লোক চলাচল যথেষ্ট। সমরেশ কোনো জনপ্রিয় ফিল্ম স্টার হলে আর রক্ষা ছিল না, কিন্তু এমনি তাকে দেখে ব্রাহ্মা দ্য গ্রেট বলে চেনার কোনো উপায় নেই। স্টেজে সে গোঁফ এবং ফ্রেঞ্চ কাট দাড়ি ব্যবহার করে এবং নিজের আসল চেহারা কাগজে ছাপতে দেওয়ায় তার নিষেধ আছে। কাকে চাই? দরজা খুলেছে একটি চাকর। সুশীলবাবু আছেন কি? আজ্ঞে হ্যাঁ। কি নাম বলবো? বলো যে সমরেশবাবু দেখা করতে এসছেন। চাকর তাকে বসতে বলে ভেতরের দিকে চলে গেল বাবুকে ডাকতে। দরজার পেছনে বৈঠকখানায় ছড়ানো রয়েছে গোটা চারেক সাধারণ সোফা এবং চেয়ার। মাঝখানে একটা গোল কাশ্মীরি কাঠের টেবিল। তার পাশেই ছোট্ট একটা বইয়ের আলমারির মাথায় একটা ওয়ার পড়ানো রেডিও। দেওয়ালে গোটা তিনেক ছবি ও দুরকম ক্যালেন্ডার। সমরেশকে বসার সঙ্গে সঙ্গেই আবার উঠতে হলো। চোখ কপালে তুলে পর্দা ফাঁক করে হাসি মুখে গড়ে ঢুকছে তারই কলেজের সহপাঠী সুশীল তালুকদার। কি সর্বনাশ! আরে কি সৌভাগ্য আমার! কোন দিকে সূর্য উঠল ভাই? আমার চিঠিটা বোধহয় পাওনি। পেয়েছি বই কি? তাহলে? সমরেশ হতভম্ব। সুশীল বসেছে তার মুখোমুখি সোফায়। ব্যাপারটা কি জানো? বইয়ের প্রতি তোমার যে কি দুর্বার আকর্ষণ সে তো জানি, আর সেদিন গিয়ে তো দেখলুম আরও কত সংগ্রহ তোমার বেড়ে গেছে। তাই ভাবলুম যদি জবাব না দিই তাহলে তোমার সশরীরে এসে পড়াটা খুব একটা আশ্চর্য নয়। তা অনুমানটা ঠিকই করেছি, কি বলো? সশরীরে এসে পড়ে সমরেশের যে খুব ভালো লাগছিল তা নয়। দুজনের জগৎটা যে একবারে আলাদা হয়ে গেছে সেটা সে বেশ বুঝতে পারছিল। পৃথিবীর 40টা বড় শহরে কত লক্ষ লোককে সে তার জাদু বলে বশ করেছে, আরও কত লক্ষ লোককে করবে। আর সুশীল, কত সংকীর্ণ তার জগৎটা। ভাবলে অনুকম্পাই হয়। বইটা পেলেই সমরেশ উঠে পড়বে। এর সঙ্গে বসে গল্প করার মতন সময় সমরেশের আর নেই। তুমি চালটা ঠিকই চেলেছ, বলল সমরেশ। এমনিতে হয়তো সত্যিই আসা হতো না। শো চলছে তো শহরে, তাই বেজায় ব্যস্ত। এবার বইটা যদি ফেরত দাও তো উঠে পড়ি। বই আছে তো নাকি? সুশীল তালুকদার হো হো করে হেসে উঠল। তোমার কোনো বই আমার কাছে নেই ভাই। সে কি? যা আশঙ্কা করেছিল তাই। সে বই তাহলে পাচার হয়ে গেল? বই আছে তোমার বাড়িতেই, হেসে বলল সুশীল তালুকদার।
মানে? খাতায় যে তোমার হাতে লেখা দেখলাম। তা থাকবে না কেন? খাতাটা কোথায় থাকতো সেটা তো আমার জানাই। ওই ছোকরাটির কথা শুনেই যখন বুঝলাম তোমার সঙ্গে আর দেখাই হবে না, তখন মাথায় একটা মতলব এলো। দেখি না একটু রগড় করে ওকে স্লিপ দিয়ে হটিয়ে দিলাম। তারপর দেরাজ খুলে দেখলুম নোটবুকটা সেখানেই আছে। ম্যাজিকের বইটা সেলফে দেখতে পাচ্ছিল। লিখে দিলুম খাতায় সেটার নাম, আমার নাম, আর 10 বছর আগেকার একটা তারিখ। তারপর 2 ভলুম বইয়ের 1 ভলুম বার করে লুকিয়ে রেখে দিলাম তোমারই ঘরে। কোথায়? তোমার যে বাক্স প্যাটার্নের একটা পুরনো গ্রামাফোন আছে না, সেটা ঢাকনা খুললেই পেয়ে যাবে। কিন্তু কিন্তু কিঞ্চিত আশ্বস্ত ভাবের সঙ্গে সঙ্গে একটা হতভম্ব ভাবও সমরেশের মনটাকে দুভাগে চিরে ফেলেছে। এরকম পাগলামোটার কারণটা কি? কারণটা আর কিছুই নয় ভাই, বলল সুশীল তালুকদার। সেদিন সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমার 2 মেয়ের অটোগ্রাফের খাতা। প্রামা দ্য গ্রেট আমার কলেজের সহপাঠী ছিল, সেটা তো তাদের আগেই বলেছি। তার উপর তোমার ম্যাজিক দেখে তারা অভিভূত। আবদার করলো তোমার সই নিয়ে আসতে হবে। তুমি তো দেখা করলে না। তারা শুনে প্রচণ্ড খাপ্পা। তোমার ওপর থেকে ভক্তি চলে যায় আর কি। এটা হবে সেটা তো আমি জানতাম, যদিও হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। বললুম বেচারা অসুখের জন্য আসতে পারিনি, এবার দেখিস একবারে আমাদের বাড়িতে এসে হাজির হবে। আর হলেও তাই। ওরে রুনুঝুনু, তোরা আয় রে, দেখে যা তোদের বাপের কথা ঠিক হলো কি না। পরক্ষণেই পর্দা ফাঁক করে 12 থেকে 16 বছর বয়সের 2টো ছিপছিপে মেয়ে, মুখে সলজ্জ হাসি ও চোখে উজ্জ্বল দৃষ্টি নিয়ে ঘরে ঢুকে সমরেশকে প্রণাম করে তার সামনে খাতা ও কলম ধরল। সই দিতে দিতে সমরেশ ব্রহ্ম ভাবল, তাকে ধাপ্পা দিতে পারে এমন লোকও এই কলকাতা শহরেই আছে। এটা তার জানা ছিল না। আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইবও করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।